সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনতায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে। আমার নাম আনোয়ার হোসেন। আমি 1971 সালে আপনার স্টুডেন্ট। তখন আমি ঢাকা মহানগর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক। আমরা 70-এর গণ আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখি এবং 70-এর নির্বাচনে আমরা বঙ্গবন্ধুর নির্দেশে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে এই দেশে আমরা রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখি। নির্বাচনের পরবর্তী সময়ে বঙ্গবন্ধু ঐতিহাসিক 7 মার্চের ভাষণে আমাদেরকে যে স্বাধীনতার দিক নির্দেশনা যখন দিলেন তিনি, তখন আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। 25শে মার্চের যে 4 নেতা ছিলেন তারা সহ আমরা সন্ধ্যা 7টা-8টার দিকে ইকবাল হলে একটা ছোটোখাটো মিটিং করি জরুরি ভিত্তিতে। মিটিং এইটা হলো 25শে মার্চ সন্ধ্যা 7টা। তারপরে সেখান থেকে নেতারা নির্দেশ দিলেন যে তোমরা হল ছাড়ো এবং যে যেখানে পারো প্রতিরোধ গড়ে তোলো। আমাদের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, বঙ্গবন্ধু নির্দেশ দিয়ে দিয়েছে। তারপর বাসা ফিরে আসলাম। তখন আমি 37 নম্বর আগাছাদিক রোডে থাকতাম একটা বাসায়। তো ওখানে আসার পরেই রাত আমরা কিন্তু টেনশনে ছিলাম যে কখন আমাদের উপর আঘাত আসছে। আমরা অ্যালার্ট ছিলাম। ঠিক 12টা 1 মিনিটেই আমরা আমাদের আজকের যে কেন্দ্রীয় শহীদ মিনার এখানে ট্যাঙ্কের গোলাবর্ষণ করা হলো এবং 2-4 মিনিটের মধ্যেই শহীদ মিনারের স্তম্ভগুলি ভেঙে ফেললো তারা। আপনি কোথায় ছিলেন তখন? আমি তখন শহীদ মিনারের পিছনেই আগাছাদিক রোড, খুব বেশি দূরে নয়, কাছেই ছিলাম, যেটা আব্দুল গনি রোড এর ভিতরে তৎকালীন পাকিস্তান মাঠ তারই পাশে। তারপরে আপনার রাতটা কোনো রকম কাটিয়ে দিলাম। কাটিয়ে দেওয়ার পরে সকাল ভোরবেলা আমি একটা লুঙ্গি পরে আর একটা শার্ট পরা, একজোড়া স্যান্ডেল পায়ে দিয়ে আমি আমার বাসা ত্যাগ করলাম। বইপত্র কোনো কাগজপত্রই নিলাম না। আমার সাথে মনে হয় 15-20টা টাকা ছিল। তারপর আমি সোয়ারিঘাট হয়ে ভিতরে গেলে সোয়ারিঘাট হয়ে আমি নদী পার হলাম। পার হওয়ার পরে আমি ওই পাড়ে গিয়ে আমার এক শিক্ষককে পেলাম, ওনার স্ত্রী সহ। ওনার সহযোগিতা আমি বিক্রমপুর হয়ে আপনার কাঠপট্টি বলে একটা জায়গা আছে ফরিদপুর জেলায়, বর্তমানে শরীরপুরে, সেখানে এসে 2 দিন রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর ওইখান থেকে চাঁদপুরে যারা ডিউটি করছিলেন পুলিশ পানিতে ওই নদীতে বোটে, ওইখানে আমাকে তুলে দিলেন। আমি ওইটা করে পার হয়ে আসলাম চাঁদপুরে এসে দেখি যে গণপরিষদ সদস্য আওয়াল সাহেব, জালাল সাহেব এবং এই তৎকালীন MNA খন্দকার মুস্তাক সাহেব এবং চিউড়ার বাচ্চু মিয়া সবাই এখানে অপেক্ষা করছে। তো ওনাদের সাথে নিজেও মিলিত হলাম, হয়ে সেখান থেকে ট্রেনে লাকসাম থেকে পায়ে হেঁটে আমার গ্রামের বাড়িতে আসার পর এখন এখানে যারা যুব সমাজ ছিল তাদেরকে সংগঠিত করলাম। করে আমরা এপ্রিলের প্রথম দিকে আমরা বাংলাদেশ ত্যাগ করে বর্ডার ক্রস করে আমরা ভারতে প্রবেশ করলাম। আমরা বর্ডার দিয়ে গেছি মিয়াবাজার দিয়ে না, তখন কাঠালিয়া ক্যাম্প উদ্যোগ করে দিছে। কাঠালিয়া ক্যাম্প যেহেতু সিলিং করছে আমরা জানছি, তারপর বড়মুয়া ইয়ত ক্যাম্প করা হয়েছে। সেই ক্যাম্পের চার্জে ছিলেন আমাদের জালাল সাহেব, তারপরে আওয়াল সাহেব, আর সেখানে ক্যাম্প কমান্ডারের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন আলী রেজা। সেখান থেকে আমরা
ইয়ুথ, এইটা ছিল ইয়ুথ ক্যাম্প। ওখান থেকে আমরা রিক্রুট হয়ে চলে গেলাম ভারতের লোহারবন্দ। আমরা মেলাঘরে মনে হয় 10-15 দিন অবস্থান করলাম। এরপর আমাদের মধ্যে আর্মস বিতরণ করে দিলেন। দেওয়ার পর আমাদেরকে অপারেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া। সেই অপারেশন ক্যাম্প আপনার এই মেলাঘর থেকে আমরা চলে আসি বাগাতচর বলে, কে নগর বলে এটাকে, কালীকৃষ্ণনগর। জামান ভাই তখন কালীকৃষ্ণনগরের দায়িত্ব ছিল। জামান ভাইয়ের নেতৃত্বে তখন আমরা এই গেরিলারা ছোট ছোট গ্রুপে আমরা বিভক্ত হয়ে যাই। আমাদের ট্রেনিংটা ছিল হিট অ্যান্ড রান এবং শত্রুপক্ষকে আতঙ্কিত করে রাখা। সেই অপারেশনগুলো আমরা করতে থাকি। করতে করতে এক সময় তখন আপনাদের এই যে অপারেশনগুলোর গ্রুপ কমান্ডার কে ছিল মনে আছে? হ্যাঁ, আমাদের গ্রুপ কমান্ডার ছিল তখন আপনার আমাদের জহির ভাই, প্রয়াত জহির, মাস্টার মকবুল সাহেব, লুৎফুর রহমান, তারপরে ননি, এই ছেলেগুলাই আমাদের সমসাময়িক। এরা আমাদেরকে প্লাটুন সেকশন থেকে কমান্ড করছে। তারপরে আমরা কয়েকটা অপারেশন করি এখানে। এবং 1971 সালের রমজান মাসের 6 তারিখ, দিন ছিল বৃহস্পতিবার, 28 অক্টোবর, আমরা এখানে যেখানে আপনি বসে আছেন এখান থেকে 1/2 কিলোমিটার দূরে আপনার কাকাতিয়া, যেটাকে আপনার আনাতলি বলে আর কি, আসলে তা নয়, কাকাতিয়ায় আমরা একটা খুব তুমুল যুদ্ধে লিপ্ত হই। যে যুদ্ধের জন্য বিশেষ করে আমরা গেরিলারা প্রস্তুত ছিলাম না। রং ইনফরমেশন ছিল। এর আগে 2-3 রাত ধরে আমরা অ্যাম্বুশ করে আসতেছিলাম, বিনিদ্রা ছিলাম। কারণ এখানে ক্যাপ্টেন মাহবুব সাহেব আপনার থেকে লালমাই থেকে আরম্ভ করে ফরিকুট পর্যন্ত আর্মির যতগুলি এখানে ডিফেন্স ছিল এইগুলোর উপরে আঘাত আনতেছিল তারা। তো আমাদেরকে দায়িত্বটা দেওয়া হয়েছে আডিরি থেকে বুঝছি যে রাস্তা, আপনার বেলগড় হয়ে লাকসাম থেকে এই গয়েরভাঙ্গার যে রাস্তা, যুক্তিওলা থেকে যে রাস্তা এবং বাগমারা থেকে যে রাস্তা, এই রাস্তাগুলো আমরা কাট আপ করে রাখার জন্য যাতে শত্রুপক্ষ তাদের পিছনে না আসতে পারে। এতে ছিলাম আমরা লিপ্ত। এবং এই 3 দিন ধরে আমাদের কিন্তু খাওয়া দাওয়া ঘুম একেবারে ছিলই না। হঠাৎ করে আমরা দিনের 10টার সময় জানতে পারলাম আমাদের ওপির মাধ্যমে যে পাকিস্তান আর্মিরা বেলগড় হয়ে অ্যাডভান্স হয়েছে ইয়ের দিকে, আমাদের অবস্থানে, দ্যাট মিনস বুচ্ছির দিকে। তখন জহির, মকবুল সাহেব, লুৎফর, আমরা খুব দ্রুত ক্লোজ হলাম ওখানে আপনার বুচ্ছি একটা বাড়িতে। ক্লোজ হয়ে আমরা সিদ্ধান্ত নিলাম তারা যেহেতু আমাদের অবস্থান লুক আউট করে ফেলছে, তো আমাদের তো ঘিরে ফেলবে, তাইলে আমাদের এখন করা কি? তখন আমরা বুচ্ছি ত্যাগ করে আরও 2 কিলোমিটার অ্যাডভান্স হয়ে গেলাম। 2 কিলোমিটার অ্যাডভান্স হয়ে কাকাতিয়া এই পুকুরের দক্ষিণ পাড়া আইসা আপনার ওই বাতাইরগার ওই গ্রামে একটা পুকুর পাড় আছে, ওই নিয়ে আমরা প্রায় 1/2 কিলোমিটার নিয়ে ডিফেন্স করলাম, অ্যাম্বুশ করলাম। সেই অ্যাম্বুশ করতে যাইয়া আমরা এখানে আমাদের কাছে ইনফরমেশনটা ছিল যে ম্যাক্সিমাম রাজাকার, এখানে পাকসেনা খুব কম। তা আমাদের এলএমজি ছিল একটা, আর 7-8টা মনে হয় আপনার স্টেন গান ছিল, আর কিছু রাইফেল, আর কিছু এসএলআর ছিল। আমাদের আর্মস এমুনিশন খুব সীমিত ছিল। তো এই অবস্থাতে আমরা দেখলাম যে না, এই এলাকার জনগণ আমাদেরকে খাওয়াইছে পড়াইছে, উইদাউট চ্যালেঞ্জে আমরা এটা ছাড়তে পারি না। যার জন্য আমরা তাদের প্রতি আঘাত আনলাম। সেই আঘাত দিনের 12টা হতে বিকেল 5টা-6টা পর্যন্ত আমরা লড়াই করেছি। আমার মনে আছে আমার এসএলআরের একটা গুলি কাক করতে যাইয়া পানিতে পড়ে গেছিল, আমি যে ডিফেন্সে ছিলাম। আমার মাথার উপরে গুলি চলছে ঠিকই, কিন্তু ওই বুলেটটা আমি উদ্ধার করেছি। কারণ ম্যান ছিলাম আমরা, আমাদের গানের অভাব ছিল, অ্যামুনিশনের অভাব ছিল। তারপর সেই যুদ্ধে পাক আর্মিরা পালিয়ে গেল, ওরা কিন্তু পালিয়ে গেল। এবং ক্যাপ্টেন শের আলী নেতৃত্ব দিয়েছিলেন এবং উনি বলেছিলেন কোন শের আলী? মানে বাঙালি? না, ক্যাপ্টেন শের আলী পাকিস্তানি আর্মি। আপনার 435-32 জন যে যুদ্ধ অপরাধী ছিল পাকিস্তানি আর্মি, তার একজন। তো ক্যাপ্টেন শের আলী আমার এক সহযুদ্ধ, তাকে ধরে নিয়ে গেছিল এখান থেকে, বুঝছেন।
তো ও ছিল চিটাং টেকনিক্যাল কলেজের ছাত্র। তার গ্রামের একটা ছেলে ছিল রাজাকার। একে ধরে নিয়ে যাওয়ার পরে তখন ওই রাজাকার বললো তোরে কোত্থেকে ধরছি, তখন বলছে যে এমনি এমনি, তুই খবরদার স্বীকার করবি না, হ্যাঁ আমি তো আছি, চিন্তা করিস না। তো মমতাজ অবশ্য হেল্প করেছে, বলছে যে আমার ভাই হয়, ও দোকানদারি করে, মাল কিনতে আসছে, ওরে ক্রোলিং অবস্থায় ধরছে, বুঝছেন? বলছে তাহলে তুমি ক্রোলিং কী করে শিখলে? বলে যে সবে করার আমিও করছি। রাত্রে ক্যাপ্টেন শের আলী কিন্তু খুব, সে লোকটা আমি পরে জানছি, সে কিন্তু ট্রিপল পাস ছিল শের আলী, বুঝছেন? সে তাকে ক্যাম্পে ডাইকা, তার রুমে ডাইকা বলছে যে তুমি সত্যি কথা বলো, তুমি যদি সত্যি কথা বলো আমি তোমাকে ছেড়ে দেব। তারপর ও বলছে যে আমি এই আমি যুদ্ধ করছি, ঠিকই আছে। তখন তারপরের দিন কিন্তু শের আলী যে কথা দিয়েছিল তাকে ছেড়ে দিবে, একদিন পরে তাকে ছেড়ে দিছে। আর এই কথাটা বলছে যে দেখো তোমরা যেখানে ছাত্র অস্ত্র ধরছ, তোমাদের দেশ স্বাধীন হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে আমরা লাকসাম মুক্ত হওয়ার সাথে সাথে ক্যাপ্টেন শের আলীকে আমরা কোনো টর্চার করিনি। তারপরে এখানে ঐতিহাসিক ঘটনা ঘটছে, আমরা যত সম্ভব অগাস্ট সেপ্টেম্বরে তো আমরা একটা প্লাটুনি রাজাকারে নিয়ে চলে আসলাম আলিশর থেকে। এই যে রমাইন্যা টমাইন্যা এইগুলি আরামসে মুন্নিশন নিয়ে তারা চলে আসছে। তবে আমার কিন্তু বদরদের বোধহয় পারেন নাই, বদর টদর না না না, তারা এখানে ছিল না। বদর মারছি আমরা, চাইয়া মারছি বড়ুয়াতে, বড়ুয়া মাদ্রাসার ছাত্র, বুঝছেন? আমরা তো জয় বাংলা বলছি, ওরা ইয়া আলী বলে, এই ইয়া আলীর মধ্যে আমরা গুলি চালাইছি এবং বাইসা এগুলি মাদ্রাসার ছাত্র ছিল। এরা কট্টর, আইজও বেঁচে আছে যারা, তারাই স্বাধীনতার বিরোধী, আইজও তারা আছে এবং থাকবে। তা আমাদের ব্যর্থতা, আমরা তাদেরকে শাস্তি দিতে পারলাম। মানে আপনি লাকসাম মুক্ত হয়েছে কবে? লাকসাম মুক্ত হয়েছে 11 লাকসাম মুক্ত হয়েছে 11 তারিখে। শুনেন, লাকসাম মুক্ত হয়েছে 11 তারিখ। ভালো। আমি সাথে সাথে, যেহেতু আমার টোটাল বেসটা ঢাকা, হ্যাঁ, আমি সাথে সাথে আমি হায়দ্রাবাদের সাথে আমি ঢাকা। আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে, সালাম সালাম হাজার সালাম। ভাইয়ের বুকের রক্তে আজিকে রক্ত মশা